আমি আজ আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। বয়স যখন ৬০ পার হয় তখন অনেকেই খেয়াল করেন শরীর আর আগের মতো কথা শুনছে না। যৌবনে যে শরীর ছিল ক্লান্তিহীন, ৬০-এর কোঠায় এসে সেখানে নানা ধরনের পরিবর্তন দেখা দেয়। এর মূল কারণ হলো আমাদের মেটাবলিজম বা বিপাকীয় হার কমে যাওয়া এবং হরমোনের মাত্রায় ব্যাপক পরিবর্তন আসা। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের রূপান্তর এবং শরীরের পেশির জোর কমে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। বয়সের সাথে সাথে চুল যেমন পাকে, চোখের দৃষ্টি যেমন একটু ঝাপসা হয়, ঠিক তেমনই আমাদের শরীরের ভেতরের কিছু অঙ্গেরও পরিবর্তন ঘটে। আপনাদের একটি ছোট্ট বাস্তব উদাহরণ দিই। কয়েকদিন আগের কথা, আমার চেম্বারে এলেন ৬২ বছর বয়সী রফিকুল সাহেব। পেশায় তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। খুব চিন্তিত মুখে বললেন, ডাক্তার সাহেব, আমার তো রাতের ঘুম হারাম হয়ে গেছে। প্রতি রাতে ৩-৪ বার প্রস্রাবের জন্য উঠতে হয়। প্রস্রাব ক্লিয়ার হয় না, মনে হয় আরও রয়ে গেছে। কোথাও বের হতেও ভয় লাগে, কখন আবার বাথরুমে দৌড়াতে হয় কে জানে। রফিকুল সাহেব ভেবেছিলেন এটা হয়তো বুড়ো বয়সের স্বাভাবিক নিয়ম, তাই অনেক দিন মুখ বুজে সহ্য করেছেন। কিন্তু যখন সমস্যা হাতের বাইরে চলে গেল, তখন তিনি এলেন। রফিকুল সাহেবের মতো এমন সমস্যায় আমাদের দেশের হাজারো বয়স্ক পুরুষ ভুগছেন। এর মূল কারণ হলো প্রোস্টেট গ্ল্যান্ড বা প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া। সমস্যার কারণ এবং শরীরে কি পরিবর্তন হয় সহজ বিজ্ঞানের ভাষায়। প্রোস্টেট হলো পুরুষদের শরীরের একটি ছোট্ট গ্রন্থি, যা দেখতে অনেকটা সুপারির মতো। এটি মূত্রথলির ঠিক নিচেই থাকে, আর আমাদের প্রস্রাবের নালীটি এই প্রোস্টেটের মাঝখান দিয়েই গেছে। সহজ ভাষায় বলতে গেলে একটা পাইপকে যদি স্পঞ্জ দিয়ে ৪ পাশ থেকে জড়িয়ে রাখা হয়, বিষয়টা ঠিক সেরকম। ষাটোর্ধ্ব বয়সে পুরুষদের শরীরে ডিএইচটি নামক এক ধরনের হরমোনের প্রভাব বেড়ে যায়। এই হরমোনের কারণে ওই সুপারি আকৃতির প্রোস্টেট গ্রন্থিটি ধীরে ধীরে বড় হতে থাকে। একে মেডিকেলের ভাষায় বলে বিপিএইচ বা বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া। ভয়ের কিছু নেই, বিনাইন মানে হলো এটি সাধারণ বৃদ্ধি, ক্যান্সার নয়। কিন্তু সমস্যা হলো প্রোস্টেট যখন বড় হয় তখন সে মাঝখান দিয়ে যাওয়া প্রস্রাবের নালীর উপর চাপ দেয়। পাইপে চাপ পড়লে যেমন পানি ঠিকমতো বের হতে পারে না, ঠিক তেমনি প্রস্রাবের ধারা দুর্বল হয়ে যায় এবং মূত্রথলি পুরোপুরি খালি হতে পারে না। যে লক্ষণগুলোকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। বয়স বাড়লে একটু আধটু সমস্যা হতেই পারে, কিন্তু কিছু লক্ষণ দেখলে আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ১. যদি রাতে ৩ বা তার বেশি বার প্রস্রাবের জন্য ঘুম ভাঙে। ২. প্রস্রাব শুরু করতে যদি অনেকক্ষণ অপেক্ষা করতে হয় বা জোর দিতে হয়। ৩. প্রস্রাব শেষ হওয়ার পরও যদি ফোঁটা ফোঁটা ঝরতে থাকে এবং মনে হয় থলি খালি হয়নি। ৪. প্রস্রাব আটকে রাখার ক্ষমতা কমে যাওয়া, অর্থাৎ বেয়ে গেলে আর তর্স হয় না। ৫. সবচেয়ে জরুরি, প্রস্রাবের সাথে যদি রক্ত যায় বা প্রস্রাব করার সময় তীব্র ব্যথা হয়, তাহলে একদিনও দেরি করবেন না। এই সমস্যাগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে প্রোস্টেটকে অনেকটাই সুস্থ ও শান্ত রাখা সম্ভব। আজ আমি আপনাদের এমন ৭-৮টি খাবার এবং অভ্যাসের কথা বলবো, যেগুলো আমাদের বাংলাদেশে খুব সহজেই পাওয়া যায় এবং বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। চলুন একটি একটি করে বিস্তারিত জেনে নিই। ১. মিষ্টি কুমড়ার বিচি বা পমকিন সিডস। আমাদের দেশে মিষ্টি কুমড়া তো সবার ঘরেই রান্না হয়, কিন্তু আমরা বিচিগুলো ফেলে দিই। প্রোস্টেটের জন্য এটি একটি মহা ঔষধ। কেন কাজ করে? মিষ্টি কুমড়ার বিচিতে প্রচুর পরিমাণে জিঙ্ক বা জেডেন থাকে। প্রোস্টেট গ্রন্থি সুস্থ রাখতে জিঙ্ক অত্যন্ত জরুরি একটি খনিজ। এটি হরমোনের ভারসাম্য ঠিক রাখে এবং প্রোস্টেট বড় হওয়ার গতিকে ধীর করে দেয়। কিভাবে খাবেন? বিচিগুলো রোদে শুকিয়ে বা হালকা তাওয়ায় টেলে নিয়ে খোসা ছাড়িয়ে খেতে পারেন। স্যালাডের সাথে বা এমনিতেও চিবিয়ে খাওয়া যায়। কতটুকু খাবেন? প্রতিদিন ১ থেকে ২ চা চামচ বা ছোট ১ মুঠো। কারা সতর্ক থাকবেন? এর ক্যালোরি একটু বেশি। যাদের ওজন অতিরিক্ত বা যারা হজমের সমস্যায় ভুগছেন, তারা খুব বেশি খাবেন না, তাতে পেট ফাঁপতে পারে। ২. পাকা টমেটো রান্না করা। সারা বছরই এখন টমেটো পাওয়া যায়। এটি প্রোস্টেট সুরক্ষায় চমৎকার কাজ করে। কেন কাজ করে? টমেটোতে রয়েছে লাইকোপেন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। বিজ্ঞান বলে লাইকোপেন প্রোস্টেটের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং প্রোস্টেট বড় হওয়া এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। কিভাবে খাবেন? কাঁচা টমেটোর চেয়ে রান্না করা টমেটোতে লাইকোপেন বেশি শোষিত হয়, তাই টমেটো সামান্য অলিভ অয়েল বা সরিষার তেল দিয়ে রান্না করে বা স্যুপ বানিয়ে খাবেন। কতটুকু খাবেন? প্রতিদিন ১ থেকে ২টি মাঝারি সাইজের পাকা টমেটো। কারা সতর্ক থাকবেন? যাদের কিডনিতে পাথর,
অর্থাৎ অক্সালেট স্টোন হওয়ার হিস্ট্রি আছে বা তীব্র অ্যাসিডিটির সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে টমেটো খাবেন। 3. সবুজ চা বা গ্রিন টি। বয়স হলে চায়ের আড্ডা তো জমেই, কিন্তু দুধ চিনির চায়ের বদলে যদি সবুজ চা পান করেন তবে সেটি ঔষধের মতো কাজ করবে। কেন কাজ করে? গ্রিন টিতে ক্যাটেচিন নামক বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা প্রোস্টেটের প্রদাহ বা ফোলাভাব কমাতে দারুণ সাহায্য করে। কিভাবে খাবেন? ফুটন্ত পানিতে গ্রিন টি এর পাতা বা টি ব্যাগ দিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে রাখুন। এরপর চিনি ছাড়া পান করবেন। স্বাদ বাড়াতে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন। কতটুকু খাবেন? দিনে 1 থেকে 2 কাপ। কারা সতর্ক থাকবেন? যাদের রাতে ঘুমের সমস্যা আছে তারা বিকেল 4টের পর আর গ্রিন টি খাবেন না। খালি পেটে খেলে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, তাই নাস্তার পর খাওয়া ভালো। 4. সন্ধ্যার পর তরল পানের রুটিন, একটি অতি জরুরি অভ্যাস। আপনি যদি নিয়মিত প্রেসারের ওষুধ খান তাহলে এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন। কেন কাজ করে? বয়স্ক মানুষেরা রাতে প্রস্রাবের চোটে ঘুমাতে পারেন না। এর অন্যতম কারণ হলো সন্ধ্যার পর বেশি পানি বা তরল খাওয়া। আর যারা ব্লাড প্রেশারের ওষুধ খান তাদের অনেককেই ডাইইউরেটিক্স বা প্রস্রাব বাড়ানোর ওষুধ দেওয়া হয়। এই ওষুধ রাতে খেলে বারবার বাথরুমে যেতেই হবে। কিভাবে মেনে চলবেন? ঘুমাতে যাওয়ার অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাবার এবং পানি খাওয়া শেষ করবেন। শোয়ার ঠিক আগে গলা শুকলে শুধু 1-2 ঢক পানি খাবেন। প্রেশারের ওষুধটি সকালে বা দুপুরে খাবেন। অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলে সময়টা ঠিক করে নেবেন। কতটুকু খাবেন? সারাদিনে পর্যাপ্ত পানি 2 থেকে 2.5 লিটার খাবেন, কিন্তু সন্ধে 6টা বা 7টার পর থেকে পানির পরিমাণ একদম কমিয়ে আনবেন। কারা সতর্ক থাকবেন? যাদের কিডনির রোগ আছে এবং ডাক্তার মেপে পানি খেতে বলেছেন তারা তাদের নির্দিষ্ট রুটিনই মেনে চলবেন। আমরা প্রোস্টেট বড় হওয়ার কারণ এবং মিষ্টি কুমড়ার বিচি, টমেটো, সবুজ চা ও রাতের বেলা পানির রুটিন নিয়ে বিস্তারিত জেনেছি। এবার আমরা জানব আরও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার এবং অভ্যাসের কথা যা প্রোস্টেটের সুরক্ষায় জাদুর মতো কাজ করে। 5. কাঁচা রসুন, গার্লিক। আমাদের প্রতিটি বাঙালি রান্নাঘরেই রসুন থাকে। এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি এক প্রকার প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। কেন কাজ করে? রসুনে অ্যালিসিন নামের একটি অত্যন্ত কার্যকরী উপাদান থাকে। গবেষণায় দেখা গেছে যেসব পুরুষ নিয়মিত রসুন খান তাদের প্রোস্টেট বড় হওয়ার বা BPH এর ঝুঁকি অনেক কম থাকে। এটি প্রোস্টেট গ্রন্থির ভেতরের প্রদাহ বা ফোলাভাব কমাতে দারুণ সাহায্য করে। কিভাবে খাবেন? রান্নায় তো রসুন খাচ্ছেনই, তবে এর পুরো উপকার পেতে কাঁচা রসুন খাওয়া সবচেয়ে ভালো। রসুনের কোয়া একটু থেতলে নিয়ে বাতাসে 5-10 মিনিট রেখে দিন, এতে অ্যালিসিনস সক্রিয় হয়। এরপর পানি দিয়ে গিলে খেতে পারেন বা ভাতের সাথে চিবিয়ে খেতে পারেন। কতটুকু খাবেন? প্রতিদিন সকালে বা দুপুরে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন। কারা সতর্ক থাকবেন? কাঁচা রসুন খেলে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা বা বুক জ্বালাপোড়া করতে পারে। যাদের এই সমস্যা আছে তারা খালি পেটে না খেয়ে ভরা পেটে খাবেন। এছাড়া যারা রক্ত পাতলা করার ওষুধ খান যেমন অ্যাসপিরিন বা ওয়ারফেরিন, তারা অতিরিক্ত রসুন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। 6. ডালিম বা আনার, পমেগ্রানেট। ফল হিসেবে ডালিম একটু দামি হলেও বয়স 60 পার হলে এটিকে ওষুধের বিকল্প হিসেবে দেখতে পারেন। কেন কাজ করে? ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পিউনিক অ্যালাজিন নামক উপাদান। এটি প্রোস্টেট গ্রন্থির অতিরিক্ত বৃদ্ধি তো ঠেকাই, এমনকি প্রোস্টেট ক্যান্সারের কোষ তৈরি হওয়াকেও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কিভাবে খাবেন? ফলের দানাগুলো চিবিয়ে খাওয়া সবচেয়ে ভালো, কারণ এতে ফাইবার বা আঁশ থাকে। চাইলে চিনি ছাড়া জুসও বানিয়ে খেতে পারেন। কতটুকু খাবেন? প্রতিদিন অর্ধেকটা ডালিম বা আধা গ্লাস ফ্রেশ জুস। একটু সামনে ঝুঁকে আন্তরিক এবং সতর্ক কণ্ঠে। আপনি যদি নিয়মিত প্রেশারের ওষুধ খান তাহলে এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন। কারা সতর্ক থাকবেন? ডালিমের রস প্রাকৃতিকভাবেই রক্তচাপ বা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। তাই আপনি যদি উচ্চ রক্তচাপের কড়া ওষুধ খেয়ে থাকেন তবে ডালিম খাবার ফলে প্রেশার হঠাৎ বেশি কমে গিয়ে মাথা ঘুরতে পারে। তাই এক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা জুস না খেয়ে আস্ত ফলের দানা খাবেন, যাতে সুগার দ্রুত রক্তে না মেশে। 8. পেলভিক ফ্লোর বা কেগেল ব্যায়াম। এটি কোনো খাবার নয়, এটি একটি অভ্যাস। প্রোস্টেট সুস্থ রাখতে এবং প্রস্রাবের সমস্যা দূর করতে এর চেয়ে ভালো কোনো ব্যায়াম নেই। বয়সের কারণে আমাদের মূত্রথলি এবং প্রোস্টেটের চারপাশের পেশিগুলো দুর্বল হয়ে যায়। কেন কাজ করে? এই ব্যায়ামটি আপনার মূত্রথলির নিচের পেশিগুলোকে বা পেলভিক ফ্লোরকে শক্ত ও মজবুত করে। ফলে হঠাৎ প্রস্রাবের বেগ আসা বা প্রস্রাব আটকে রাখতে না পারার মতো বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়।
কিভাবে করবেন? ব্যায়ামটি খুব সহজ। ধরুন আপনি প্রস্রাব করছেন এবং মাঝপথে হঠাৎ প্রস্রাব থামাতে চাইছেন। প্রস্রাব থামাতে গেলে তলপেটের নিচের দিকের যে পেশিগুলি আপনি শক্ত করে টেনে ধরেন, ঠিক সেই পেশিগুলোকেই সংকুচিত করতে হবে। কতটুকু করবেন? পেশিটি শক্ত করে 3 থেকে 5 সেকেন্ড ধরে রাখুন, এরপর ছেড়ে দিন। এভাবে একবারে 10 থেকে 15 বার করবেন। দিনে অন্তত 3 বার, সকালে, দুপুরে এবং রাতে শোয়ার আগে এটি করতে পারেন। বসে, দাঁড়িয়ে বা শুয়ে যে কোনো অবস্থায় কেউ না বুঝেই এই ব্যায়াম করা যায়। কারা সতর্ক থাকবেন? একটি বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন। ব্যায়ামটি শেখার জন্য প্রস্রাব করার সময় পেশি আটকে পরীক্ষা করতে পারেন, কিন্তু নিয়মিত ব্যায়ামটি কখনোই প্রস্রাব করার সময় করবেন না। মূত্রথলি বা ব্লাডার পুরোপুরি খালি থাকা অবস্থায় এই ব্যায়াম করতে হবে। প্রস্রাব করা অবস্থায় এটি বারবার করলে ইউরিন ইনফেকশন হতে পারে। 8. লাল মাংস যেমন গরু বা খাসি এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা। আমাদের দেশে যে কোনো উৎসব বা দাওয়াতে গরু খাসির মাংস ছাড়া যেন চলেই না, কিন্তু 60 ঊর্ধ্ব বয়সে এই লাল মাংস প্রোস্টেটের জন্য খুব একটা ভালো বন্ধু নয়। কেন কাজ করে? লাল মাংস এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাবারে প্রচুর পরিমাণে অ্যারাকিডোনিক অ্যাসিড বা অ্যারাকিডোনিক অ্যাসিড থাকে। এটি শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন বাড়িয়ে দেয়, যার ফলে প্রোস্টেট দ্রুত বড় হতে থাকে এবং ব্যথা বা প্রস্রাবের সমস্যা বেড়ে যায়। কিভাবে খাবেন? এর বদলে মুরগির মাংস, ছোট বড় মাছ, বিশেষ করে সামুদ্রিক বা তৈলাক্ত মাছ যাতে ওমেগা 3 থাকে, এবং উদ্ভিজ্জ প্রোটিন যেমন ডাল বা সয়াবিন বেশি করে খাবেন। কতটুকু খাবেন? গরু বা খাসির মাংস মাসে 1-2 দিনের বেশি না খাওয়াই ভালো। খেলেও 1-2 টুকরো চর্বি ছাড়া অংশ খাবেন। কারা সতর্ক থাকবেন? যাদের রক্তে কোলেস্টেরল বেশি, হার্টে ব্লক আছে বা ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, তাদের জন্য লাল মাংস এমনিতেই ক্ষতিকর। তাই বয়স 60 বছর পার হলে প্রোস্টেট এবং হার্ট উভয়ের সুরক্ষার জন্যই এটি এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ। 9. কোষ্ঠকাঠিন্য রোধ করা বা ইসবগুলের ভুসি। আপনার হয়তো মনে হতে পারে কোষ্ঠকাঠিন্যের সাথে প্রোস্টেটের কি সম্পর্ক? সম্পর্কটা খুবই গভীর। কেন কাজ করে? মলদ্বার এবং প্রোস্টেট গ্রন্থি পাশাপাশি থাকে। যদি আপনার কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা থাকে, তবে শক্ত মল প্রোস্টেটের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করে। এতে প্রস্রাব করতে আরও বেশি কষ্ট হয় এবং প্রোস্টেটে ব্যথা হতে পারে। কিভাবে খাবেন? কোষ্ঠকাঠিন্য দূর করতে ফাইবার বা আঁশযুক্ত খাবার খেতে হবে। এর জন্য সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হলো ইসবগুলের ভুসি। এটি প্রাকৃতিকভাবে পেট পরিষ্কার রাখে। কতটুকু খাবেন? প্রতিদিন রাতের বেলা 1 গ্লাস পানিতে 1-2 চামচ ইসবগুলের ভুসি গুলে সাথে সাথে খেয়ে ফেলবেন। ভিজিয়ে রাখবেন না। পাশাপাশি সারা দিনে পর্যাপ্ত পানি খাবেন। কারা সতর্ক থাকবেন? ইসবগুল খাওয়ার পর পানি কম খেলে উল্টো কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতে পারে। তাই ইসবগুল খেলে অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে। প্রিয় দর্শক, বয়স বাড়লে চুলে পাক ধরবে, ত্বকে বলিরেখা পড়বে, এটাই প্রকৃতির নিয়ম। প্রোস্টেট বড় হওয়াটাও ঠিক সেরকমই একটা স্বাভাবিক পরিবর্তনের অংশ। একে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি এই 7-8টি সাধারণ খাবার ও অভ্যাস আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নিতে পারেন, তবে দেখবেন বয়সের এই সময়টাতেও আপনি কতটা সতেজ ও সুস্থ আছেন। তবে একটা কথা মনে রাখবেন, এই নিয়মগুলো হলো আপনার প্রোস্টেটকে সুস্থ রাখার জন্য একটি বর্ম বা ঢাল। কিন্তু আপনার সমস্যা যদি খুব বেশি বেড়ে যায়, প্রস্রাব একদম আটকে যায় বা প্রস্রাবের সাথে রক্ত আসে, তবে কোনোভাবেই বসে থাকবেন না। এগুলো ক্যান্সারের লক্ষণও হতে পারে। যদিও সব প্রোস্টেট বড় হওয়াই ক্যান্সার নয়। তাই 60 বছর বয়সের পর বছরে অন্তত একবার একজন ইউরোলজিস্ট বা মূত্ররোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে PSA নামক একটি ছোট রক্ত পরীক্ষা এবং একটি রুটিন চেক আপ করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। লজ্জা বা ভয়ের কারণে অনেকেই এই প্রস্রাবের সমস্যাগুলো নিয়ে পরিবারের সাথে বা ডাক্তারের সাথে কথা বলতে চান না, নীরবে কষ্ট পান। কিন্তু একটু সচেতনতা এবং সঠিক চিকিৎসায় আপনি পেতে পারেন একটি স্বস্তিদায়ক জীবন। আপনার শরীর আপনার সবচেয়ে বড় সম্পদ। এর যত্ন নিন, সঠিক খাবার বেছে নিন এবং হাসি মুখে বয়সকে গ্রহণ করুন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।